কি যে করব, কিচ্ছু ভালো লাগছে না। এত রাত হয়ে গেল, তারপরও ঘুমাতে পারছি না। সারাক্ষণ শুধু এপাশ আর ওপাশ করেই যাচ্ছি। যাই একটু পেতনি আর গেছোর কাছে যেয়ে দেখি ওরা কি করছে। নান্দু এই গভীর রাতে পেতনি আর গেছোর কাছে যায়। কিরে পেতনি আর গেছো, এত রাতে তোরা ঘুম বাদ দিয়ে গল্প করছিস? ব্যাপারটা কি বলতো? কিছু হয়েছে নাকি? ও জেনে তোর কি হবে রে? তুই এত রাতে এখানে কেন এসেছিস? যা, নাক ডেকে ঘুমো গিয়ে। তোর তো আবার ঘুম ছাড়া কিছু ভালোই লাগে না। ঘুমাবো আর কিভাবে বলতো? একটা বউ থাকলে তো সুন্দর করে ঘুম পাড়িয়ে দিত। সারাটা রাত ধরে জেগে আছি, এপাশ ওপাশ করছি, কিন্তু ঘুম আর আসছে না। তাই ভাবলাম তোদের কাছে আসি। এখানে এসে দেখি তোদের দুজনেরও একই অবস্থা। তা তোদের কেন ঘুম আসছে না বলতো? আছে আছে, একটা কারণ আছে, তোকে বলা যাবে না। তোর ঘুম পেলে তুই গাঙ্গে গিয়ে দুই একটা ডুব দিয়ে আয়, ঘুম চলে আসবে। এখানে আমাদেরকে বিরক্ত করিস না তো। এভাবে কেন বলছিস তোরা? আমাকে কি তোদের সঙ্গী মনে হয় না? আমি এতই পর হয়ে গেলাম। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি, আর কখনো তোদের বিরক্ত করতে আসবো না। আমি তো তোদের সাহায্য করতে চাইছিলাম, কিন্তু তোরা তো আমাকে কিছুই বললি না। নান্দু মন খারাপ করে সেখান থেকে চলে যায়। না, নান্দুর সাথে আমরা মোটেও কাজটা ঠিক করলাম না। ওই তো সব সময় আমাদের বিপদে আপদে সাহায্য করে, কিন্তু এবার ওকে কিছুই জানালাম না। তা তুই ঠিক বলেছিস, কিন্তু ও তো এবার সবকিছু গরম করে দেবে। এটা তো একটা মেয়ের জীবনের ব্যাপার। সেটা কিন্তু ঠিকই, তবু আমাদের বন্ধু হিসেবে নান্দুকে সব জানানো উচিত। ওই পারবে ওই মেয়েটাকে সাহায্য করতে। এতই যখন বলছিস, চল যাই তাহলে নান্দুর কাছে। তারপর পেতনি আর গেছো দুজন মিলে নান্দুর কাছে যায়, আর গিয়ে দেখে নান্দু মন খারাপ করে বসে আছে। কিরে নান্দু, মন খারাপ করে বসে আছিস কেন? আমরা দুজন তো তোর সাথে মজা করছিলাম। আমরা বন্ধু হয়ে কি এতটুকু মজাও করতে পারবো না তোর সাথে? দূর, যা তো তোরা এখান থেকে। আমার একটুও ভালো লাগছে না। বিরক্ত করিস না আমাকে। নান্দু বন্ধু, রাগ করিস না। তোর কাছে আমরা একটা সাহায্যের জন্য এসেছি। এই যে এই কথাটা বলে দিলি তো, আমার রাগটা তো ভাঙিয়ে দিলি তো। আমার কাছে তোরা সাহায্য চাইতে আসবি আর আমি মুখ গোমরা করে বসে থাকবো? এটা কি কখনো হয়েছে নাকি? তা বল, কি সাহায্য লাগবে তোদের? আমাদের কোনো সাহায্য লাগবে না রে। ওই যে আমাদের পাশের গ্রামে রিমা নামের মেয়েটা আছে না, যার বাবা নেই, মা মানুষের বাসায় কাজ করে, মেয়েটাকে লেখাপড়া করিয়েছে রে। মেয়েটার বিয়ের বয়স পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো বিয়ে হচ্ছে না। মেয়েটা দেখতে সুন্দর না বলে এই নিয়ে ওর মা অনেক চিন্তিত আর প্রায় সময় ওর বাড়ির সামনে দিয়ে আসার সময় ওর মায়ের দুঃখের কথাগুলো শুনতে পাই। এসব শুনে আর আমাদের ভালো লাগলো না, তাই ভাবলাম আমাদের কিছু একটা করা উচিত মেয়েটার জন্য। কি বলছিস কি? সুন্দর না বলে আবার কারো বিয়ে হয় না নাকি? হ্যাঁ রে, তুই ঠিকই শুনেছিস। মেয়েটার মায়ের কাছে তো এত টাকাও নেই যে যৌতুক দিয়ে মেয়েটাকে বিয়ে দেবে, আর তার উপর মেয়েটা দেখতেও কুৎসিত, তাই মেয়েটার বিয়ে হচ্ছে না। আচ্ছা তোরা চিন্তা করিস না, আমি আছি তো। আমি থাকতে কোনো সমস্যা নেই। এক নিমিষেই সব সমস্যার সমাধান করে দেব। ওই মেয়েটার ঘটক আমি হব, আর আমি মেয়েটাকে দুদিনের মধ্যেই বিয়ে দিয়ে ছাড়বো। পরের দিন সকালে যেই মেয়েটাকে বিয়ে দেওয়ার কথা ভাবছি, সেই মেয়েটাকে তো একবার দেখাই হলো না। যাই একবার গিয়ে দেখে আসি মেয়েটাকে। নান্দু সকাল সকাল মেয়েটার বাড়িতে চলে যায় মেয়েটাকে দেখার জন্য। গিয়ে দেখে মেয়েটা তার মায়ের সমস্ত কাজ করে দিচ্ছে আর অসুস্থ মায়ের সেবা করছে। এসব দেখে নান্দু চোখের পানি ধরে রাখতে পারলো না। মেয়েটা কি লক্ষ্মী আর কত ভদ্র!
শুধু দেখতে কালো বলে মেয়েটার বিয়ে হচ্ছে না, এটা তো আমার মানতে খুব কষ্ট হচ্ছে। তারপর নান্দু তার জাদু দিয়ে সেখান থেকে একটা জাদুর সাবান রাখে। এই জাদুর সাবানটা এখানে রেখে যাই, আর আমি ওর জন্য একটা ভালো পাত্র খুঁজে নিয়ে আসি। ওই সাবান মেখে ও রূপসী কন্যা হয়ে যাবে, আর ওকে দেখে যে কেউ বিয়ে করতে চাইবে। তাই আমি ওর জন্য একটা যোগ্য পাত্র খুঁজে নিয়ে আসি। নান্দু সেই সাবানটা মেয়েটির বাড়ির উঠানে রেখে মেয়েটির পুকুরে স্নানে যাওয়ার সময় যেন মেয়েটি দেখতে পায় তার ব্যবস্থা করে। আর মেয়েটি পুকুরে স্নানে যাওয়ার সময় সাবানটি দেখতে পায় আর তার সাথে করে নিয়ে যায় সেটা দিয়ে গোসল করার জন্য। সাবানটি মেখে পুকুর থেকে ডুব দিয়ে ওঠার সাথে সাথেই মেয়েটি দেখতে অনেক সুন্দর হয়ে যায়। মেয়েটি তার নিজেকে দেখে যেন বিশ্বাসই করতে পারছিল না। এ কি, আমার হাত পা এরকম ফর্সা কি করে হয়ে গেল? আমি তো দেখতে কুচকুচে কালো ছিলাম। এই সাবানটা কি জাদুর সাবান নাকি? এই জাদুর সাবানটা আমার বাড়ির উঠানে কেই বা ফেলে গেল? হয়তো আমার জন্য এই সাবানটা কেউ দিয়ে গেছে। মেয়েটি খুশি মনে বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে নান্দু তার জন্য অনেক সুন্দর একটা পাত্র এনে বসে আছে। এ কি মা, নান্দু তো সত্যি কথাই বলেছে। নান্দু আমাকে বলল যে তুই স্নান করে এসেই অনেক সুন্দরী হয়ে যাবি, আর ওর কথাই তো সত্যি হলো। এই দেখ, তোর সাথে বিয়ে দেওয়ার জন্য কাকে নিয়ে এসেছে? আমাদের গ্রামের মাতবরের ছেলেকে, আর ওনাকে মানিয়ে নিয়ে এনেছে যে তোর সাথে ওনার বিয়ে করাবে। এইসব শুনে মেয়েটি যেন আকাশ থেকে পড়ল। তার জীবনে দুটো খুশির সংবাদ সে একসাথেই পেয়ে গেল। আর মেয়েটির এত রূপ দেখে মাতবরের ছেলে তো বিয়ে করার জন্য আরো মরিয়া হয়ে যায়। আমি আজ এখানে এসেছিলাম আপনাকে দেখার জন্য। আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমি কালই আমার পরিবার নিয়ে আসব আর আমাদের বিয়ে সম্পন্ন করব। এই বলে ছেলেটি সেখান থেকে চলে যায় আর মেয়েটি খুশিতে কান্না করতে থাকে। এ কি বোন, তুমি কান্না করছো কেন? তোমার মতো লক্ষ্মী মেয়ের চোখে জল মানায় না। আমি চাই তুমি যেন সব সময় হাসি খুশি ভাবে থাকো। এই জন্যই তো তোমার জন্য হাজার একটা ছেলে আমি বাছাই করে নিয়ে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কথা আরো আগে অনেক শুনেছি। আপনি মানুষের অনেকভাবে সাহায্য করেছেন, কিন্তু এরকম ভাবে সাহায্য করার কথা আমি কখনো শুনিনি। আপনি তো আমার জীবন পুরো বদলে দিয়েছেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ঠিক তখনই পেতনি আর গেছো সেখানে এসে পড়ে। দেখেছিস নান্দু, আমি বলেছিলাম কাজটা একমাত্র তুই পারবি, কারণ তোর কাছে যা বুদ্ধি আছে আমাদের পুরো ভূত রাজ্যের কারো মধ্যে এরকম বুদ্ধি নেই। তুই 2 দিনের মধ্যে সকল সমস্যা একেবারে সমাধান করে দিলি, আর মেয়েটার জীবনটা সুন্দর করে সাজিয়ে দিলি। তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। পেতনি একদম ঠিক বলেছে। তুই ভূত হয়েও মানুষের সাথে এমন ভাবে মিশেছিস যেন তুই এখনো মরেও বেঁচে আছিস। আর আমার মনে হয় চিরজীবন তুই এভাবেই মানুষের মনে বেঁচে থাকতে পারবি। হয়েছে হয়েছে, আমি প্রথম কাউকে সাহায্য করিনি। এরকম ভাবে বলিস না তো। আমি তো লজ্জায় এখনো ঠিক মতো দাঁড়াতেও পারছি না এখানে। নান্দুর কথায় সবাই সেখানে থাকা অবস্থায় হাসতে শুরু করে। আর পরের দিন খুব ধুমধাম করে মেয়েটির সাথে মাতবরের ছেলের বিয়ে হয়ে যায়।